ধর্মকে পুঁজি করে রাজনীতি দেশের মানুষ চায় না বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন। সন্ধ্যা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে কথা বলেন তিনি। রাজনীতিতে ধর্মকে টানলে বিড়ম্বনা তৈরি হয় বলেও মন্তব্য করেন। জামায়াতকে নিষিদ্ধ করতে হলে আওয়ামী লীগের সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে এগোনোর পরামর্শ দেন মুনতাসির মামুন। না হলে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলেও সতর্ক করেন তিনি। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ। আমরা এর মধ্যে আসলে কথা বলছিলাম, আমরা নাসিরুদ্দিন বাচ্চুর সাথে কথা বলেছি এবং এই যে জামায়াত নিষিদ্ধের যে সিদ্ধান্ত সরকার আসলে নিয়েছে, এই আইনগত দিক থেকে আসলে কি মনে হয় যে আসলে নির্বাহী আদেশের পরে আসলে কোন রকম হস্তক্ষেপের জায়গা রয়েছে কিনা? দেখুন, এই আইনগত দিকের বিষয়টি মনে হয় আমার বলা ঠিক হবে না, কারণ আইনি বোদ্ধা লোকজনই এইসব বিষয়টি বলবেন। তবে আমি একটা জিনিস আমার মনে হচ্ছে যে গত 15 বছর ধরে এই দলের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে এই দলটি নিষিদ্ধ করা বা না করা সমান জিনিস, কারণ তাদের কোনো রাজনৈতিক তৎপরতা খুব বেশি দেখিনি। প্রায় 10 বছর পর তারা প্রথম 2013 সালে এখানে ঢাকায় একটা সমাবেশ করলো, এরপর তাদের কোনো সভা সমাবেশ করতে পারছে না এ পর্যন্ত। আজকে 24 আরও 10 বছর পর তারা কোনো সভা সমাবেশ করতে পারছে না। তাদের রাজনৈতিক কার্যালয়গুলো তালাবন্ধ অবস্থায় আছে। সারা দেশে তাদের খুব কর্মতৎপরতা নেই। তাদের যে একমাত্র দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, সেটিও কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এটি দল থাকার না থাকা সমান। কিন্তু দলটিকে যদি নিষিদ্ধ করি, তাহলে একটি জিনিস লাভ হবে যে এইটির প্রাতিষ্ঠানিক এবং আইনগত একটা বৈধতা পাবে। তখন হয়তো দলটির বিরুদ্ধে কেউ অবস্থান নিতে পারবে না, কেউ বিবৃতি দিতে পারবে না, আর্থিক সহায়তা করতে পারবে না। যদি সহায়তা করে তাহলে হয়তো তাকে আইনের আওতায় আনা সহজ হবে। এই কাজটি হতে পারে, এর বাইরে কিছু না। আপনি দেখেন জামাত ইসলামের লক্ষ লক্ষ কর্মী সমর্থক সারা দেশে ছড়িয়ে আছে। তারা কোথায় গেল? গত 15 বছরে তারা কি ছেড়ে দিয়েছে দল? অবশ্যই ছাড়েননি। তারা কেউ ঢুকে পড়েছে আওয়ামী লীগের মধ্যে, কেউ ছাত্রলীগের মধ্যে, কেউ জামাতের অন্যতর। অবশ্যই তারা না কোনোভাবেই তারা কৌশল করে হলো। যদি তাদের কোনো কার্যক্রমই না থাকে, সংগঠনও বাতিল করা হলো, সবই বুঝলাম, কিন্তু এই যে কার্যক্রম ছিল না, কিন্তু তাদের বলা হচ্ছে যে সমস্ত অস্তিত্ব আছে, তার দুর্বৃত্তায়ন তারাই করেছে বল, তাহলে তারাই সংগঠিত হলো কি করে? এবং এই যে এখন নিষিদ্ধ করা হলো, তাতে কি সংকট আরো বাড়বে না? সেটি মোকাবেলা করার মতো শক্তি আমাদের আছে এখন? সংকট তো অবশ্যই বাড়বে। দেখুন, হরকতুল জেহাদ হুজি যেটাকে বলা হচ্ছে, এইটি একটি জঙ্গি সংগঠন চিহ্নিত হয়েছে, সরকার সেটিকে নিষিদ্ধ করেছে। হুজি নিষিদ্ধ হয়েছে, হুজির তৎপরতা নেই, কিন্তু হুজির বাহিনী কি নিশ্চিহ্ন হয়ে গেছে? অবশ্যই না। এরা আনসারুল্লাহ, বাংলা টিম, আল্লাহর দল, এই নানা দলে বিভিন্ন সময় আত্মপ্রকাশ করেছে। ঠিক জামাতের ক্ষেত্রে আমার মনে হয় সেই বিষয়টি হবে। জামাতকে হয়তো জামাত ইসলামের ব্যানারে থাকবে না, তারা অন্য একটি ব্যানারে তারা একত্রিত হয়ে রাজনীতি করার চেষ্টা করবে। তারা হয়তো নিবন্ধন পাবে না, হয়তো সরাসরি নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু তাদের অস্তিত্ব থেকে যাবে। তো অস্তিত্ব নিশ্চিহ্ন করার জন্য আমাদের দরকার তাদেরকে আশ্রয় প্রশ্রয় না দেয়া। আমরা দেখেছি জামাতকে অনেকটা দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে, বিশেষ করে নির্বাচনকালীন সময়ে পরবর্তীতে ক্ষমতায় আসার জন্য। এই আশ্রয় যদি না দেয় রাজনৈতিক দলগুলো, যদি ঐক্যমত্যের ভিত্তিতে যে জামাতকে আমরা কেউ আশ্রয় দেব, তাহলে হয়তো সেই দলটি নিশ্চিহ্ন হবে, না হলে কোনোভাবে নিশ্চিহ্ন করা সম্ভব না। প্রশ্ন আসে মামুন আব্দুল্লাহ, আমরা দেখেছি যে জামায়াতে ইসলামের আমির তিনি বিবৃতি দিয়েছেন, তিনি বলেছেন যে রাজনৈতিকভাবে আসলে কোনো দল এই একটি রাজনৈতিক দলকে আসলে করতে পারে কিনা, সেটা আসলে এখতিয়ার আছে কিনা তাতে, সেই প্রশ্ন তিনি তুলেছেন। এবং একমত হয় যেটা আমরা দেখেছি যে বিএনপির কোনো বক্তব্য আমরা সেখানে পাইনি, 14 দল তারা একমত হয়ে তারা সেটাকে করেছেন, এখানে কিন্তু প্রশ্ন তুলেছেন। দেখুন, আমাদের 1972 সালের সংবিধানে ধর্মকে ব্যবহার করা রাজনীতি নিষিদ্ধ করার যাবে না, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা যাবে না, এরকম একটা ধারা ছিল। এটা সম্ভবত 78 ধারা সংবিধানে সেটা ছিল। 1976 সালে এটা রহিত করে পরবর্তীতে ধর্মগুলো ভিত্তিক রাজনৈতিক দলগুলোর আত্মপ্রকাশ করেছে। একটা সময় দেখছেন জিয়াউর রহমান আমলে আমাদের দেশে অনেকগুলো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে, এবং জামাত সদম্বে এবং পূর্ণাঙ্গ রূপ নিয়েছে কিন্তু এই সময়কালের মধ্যে। বিশেষ করে 4 দলীয় জোট সরকারের আমলে তারা তাদের অস্তিত্ব সুদৃঢ় করেছে এবং তাদের দলীয় লোক মন্ত্রী হয়েছে। আমাদের যেই জাতীয় পতাকার বিরুদ্ধে তাদের অবস্থান ছিল, তাদের গাড়িতে জাতীয় পতাকা চড়তে দেখেছি আমরা, এইটি জাতির দুর্ভাগ্য। কিন্তু এই যে আওয়ামী লীগ
মুক্তিযুদ্ধের সপক্ষের একটি শক্তি ক্ষমতায় আছে। অন্তত এটি হয় না যে কোনো রাজাকারের গাড়িতে পতাকা উড়ে নাই, এই জিনিসটা এই দেশের মানুষকে দেখতে হয় না, অন্তত এইটাই স্বস্তির জায়গা। রাজনৈতিক সমঝোতার কথা আমরা বলছিলাম, আমরা দেখেছি যে 14 দলের সাথে বৈঠক করে আজকে সিদ্ধান্ত এসেছে, কিন্তু অন্যান্য যে বড় রাজনৈতিক দলের কথা, যদি বিএনপি, সবার সাথে সমঝোতা করে একটি ঐকমত্যের জায়গায় পৌঁছানো কি প্রয়োজন ছিল না? দেখুন, আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে কিন্তু ধীরে ধীরে দেশটা একটা বিভক্তির দিকে গেছে। একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি, বিভিন্ন সময় সুযোগে তারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছে, আবার কিন্তু তারা পিছু হটে গেছে। এবং এই পর্যন্ত যদি আমরা মূল্যায়ন করি তাহলে বলতে পারি আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি দেশ শাসন করছে, এবং যারা দেশের বিরোধিতা করেছিল তারা পিছু হটে আছে। কিন্তু যখনই দেখেছি আপনি বিএনপির সাথে দেখবেন সব সময় জামাত লেগে থাকে, অর্থাৎ বিএনপির শক্তি বৃদ্ধি হয় তখনই যখন জামাত ঐক্যবদ্ধ হয় এবং ঐক্যবদ্ধভাবে তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যায়। আপনি একটা প্রশ্ন করেছিলেন একটি দল আরেকটি দলকে নিষিদ্ধ করতে পারে কিনা। অবশ্যই পারে না, তাহলে তো একটা নৈরাজ্য সৃষ্টি হবে। আমার দলকে আপনার দলকে আমি করব, আপনার অন্যজনের দলকে আপনি নিষিদ্ধ করবেন, এটা হয় না। কিন্তু রাষ্ট্র যারা চালায়, তারা রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের সংবিধানে একটা ক্ষমতা দেয়া আছে, নির্বাহী আদেশ। নির্বাহী আদেশ বলে পারে, নির্বাহী আদেশ বলে হরকতুল জিহাদ বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে সরকার নির্বাহী আদেশ বলে জামাতি ইসলামীকেও নিষিদ্ধ করতে পারে, এবং এই দাবি বিভিন্ন সময় উঠেছিল। কিন্তু এবং সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকেও জামাতকে নিয়ে কথা বলতে হয়েছে অতীতে, আমরা দেখেছি। সুতরাং জামাত একটা খুব বার্নিং ইস্যু আমাদের রাজনীতিতে। ভোটের একটি জায়গায় কিন্তু আমরা জামাতকে দেখেছি যে এই জায়গাটাতে গুরুত্ব পেয়েছে, যে তাদের একটি নির্দিষ্ট ভোটও তো আসলে সেই লেজুর বৃত্তির সাথে জুড়ে ছিল। অবশ্যই ভোটটাই বড় ফ্যাক্টর। আওয়ামী লীগও চিন্তা করে যদি নিষিদ্ধ করে দেয়, ভোটটা তো কোনো না কোনোভাবে আমার পক্ষে আসবে না। একটা সময় কিন্তু জামাত, আপনাদের 96-এর নির্বাচনের পর কিন্তু জামাতের একটা সমর্থন ছিল, এবং আওয়ামী লীগ এটি চেষ্টা করেছিল প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের কিছু রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামপন্থী কিছু রাজনৈতিক দলকে জোটকে নিজের দলের দিকে আনার একটা চেষ্টা করতেও দেখেছি। এটা নিয়ে কিন্তু দেশের মানুষ আবার প্রতিবাদ জানিয়েছিল, কারণ এই দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। তারা কখনো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি আওয়ামী লীগের সাথে একক সেটাও মানবে না, এবং সেটি মানে না। এবং তাদের ছিল অবশ্যই আওয়ামী লীগের ভুল তো ছিলই, ভুল ছিল, এবং সেটি সমালোচিত হচ্ছে, সর্বমহলে আলোচিত হচ্ছে। না হলে তো আজকে মানে সমালোচনার ঊর্ধ্বে থেকে আওয়ামী লীগ দেশ শাসন করতে পারত। আওয়ামী লীগের অনেকগুলো রাজনৈতিক ভুল ছিল, এটা তো অস্বীকার করার কোনো জো নেই। এবং দলীয় ফোরামও আলোচনা হচ্ছে, এই ভুলগুলো হচ্ছে। বিশেষ করে এই যে আজকে এই যে নাশকতা, নৃশংসতা, এই হত্যাকাণ্ড, এইসবের ক্ষেত্রেও তো আওয়ামী লীগের চালে ভুল ছিল, যে আলোচনাটা আরও আগে করার দরকার ছিল, সেটি পরে করেছে। সাংগঠনিক দল হিসেবে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, এবং সরকার হিসেবে এখন নানা পদক্ষেপ তারা নিচ্ছে, সেটি নিয়ে কথা ঠিক আছে, কিন্তু সাংগঠনিক দল হিসেবে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন সংশ্লিষ্ট মহলে উঠেছে। না, সাংগঠনিকভাবে ব্যর্থ সেটা বলা যায় না। আপনি নিশ্চয়ই জানেন, যখনই যে দল ক্ষমতায় থাকে, সেই দল যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন দলটি কিন্তু সরকারের সাথে মিশে যায়। অন্য দলের ক্ষেত্রে আমরা দেখেছি একবার দল থাকে আবার বিরোধী দলে যায়, তাতে তাদের সংগঠনটা চাঙ্গা থাকে। কিন্তু আওয়ামী লীগ যেহেতু টানা 3 মেয়াদে 15 বছর ক্ষমতায়, এবং তার সংগঠনটা দলের মধ্যে মিশে গেছে। দলীয় নেতাকর্মীরা বলছে যে তো আমাদের খুব একটা কাজ করার নাই, সরকার তো সবই করছে, এবং যা করছে সেটি কিন্তু দলীয় সিদ্ধান্তের ফল। সুতরাং দল নিশ্চিহ্ন হয়ে গেছে এটা বলবেন না। যদি দলকে আরও গঠনতান্ত্রিকভাবে শক্তিশালী করা যায়, দলের মধ্যে আমরা শুনি পদ পদবি নিয়ে নানা ধরনের বাণিজ্য হয়, এবং অনুপ্রবেশকারী ঢুকে যায়, এই দুটি জিনিস, পদ পদবি নিয়ে বাণিজ্য এবং অনুপ্রবেশকারী বন্ধ যদি করা যায়, আওয়ামী লীগ ঠিক আগের অবস্থানে ফিরে আসবে। কারণ আওয়ামী লীগের সারা দেশের তৃণমূল পর্যায়ে বিশাল একটা সংগঠন আছে, যেটি বাংলাদেশে আর কোনো সমালোচনার সময় এসেছে। মামুন আব্দুল্লাহ, এই যে আমরা বলছিলাম যে পুলিশি হয়রানির বিষয়টি আমরা রাজধানীতেও দেখেছি, ঢাকার বাইরেও দেখেছি, এবং হয়রানি হচ্ছে সেটা স্পষ্ট, নানানভাবে আমরা জেনেছি। এই যে পুলিশ হয়রানি করছে, এটা গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ উঠেছে, এবং বরাবরই এই পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, এবং এটি একটি সুযোগ বলে অনেকেই বলছেন, সংশ্লিষ্টরা বলছেন। এটা ঠিকই আপনি শুনছিলেন, অজ্ঞাতনামাদের আসামি করা হয়। যে কোনো বড় ঘটনা করলে এটি পুলিশের যেটা মহা আনন্দের বিষয়। আমাদের দেশে জানেন এমন একটা ব্যবস্থা যে আপনাকে ধরে নিয়ে গেল, তারপর আপনাকে যেন না পিটানো, সেই জন্য আপনি না চাই
পুলিশ না চাইলেও কিন্তু আপনি কিছু টাকা দিয়ে আসছেন। এটি কিন্তু আমাদের মধ্যে একটা মজ্জাগত হয়ে গেছে। অর্থাৎ পুলিশের কিছু আয় হয় এমনিতে, যখন আপনি এমনিতে কিছু টাকা দিয়ে আসবেন আপনার লোককে না পেটানোর জন্য, তখন পুলিশ তো আরও মজা পেয়ে যাচ্ছে যে ঠিক আছে তাহলে মনে হয় পিটানোর কথা বলে আরও টাকা আদায় করা যাবে। এবং ওই প্রক্রিয়া এটা অস্বীকার করার কোনো জো নেই। যখনই কোনো হত্যাকাণ্ড হয় কিংবা কখনো নাশকতা হয় তখন পুলিশ বিপুল সংখ্যক জনগণকে আসামি করে এবং অজ্ঞাতনামা দিয়ে রাখে। সেই অজ্ঞাতনামা বিষয়টা কিভাবে কমানো যায় সেটির পথ খুঁজতে হবে, না হলে মানুষের এই হয়রানি। গণগ্রেপ্তার তো মানবাধিকারের লঙ্ঘন করছে। অবশ্যই সেটি তো ঠিক। আপনি দেখেন এই যে গত কয়েকদিনের নাশকতা এবং ধ্বংসযজ্ঞের পর যে অনেকগুলো মামলা দিয়েছে, এখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখছি ঢালাও ব্লক রেট দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, যাকে পাচ্ছে তাকে ধরে নেওয়া হচ্ছে। আপনি কি মনে করেন যে তাদের বিনা পয়সায় ছেড়ে দিচ্ছে? অবশ্যই পয়সা নিয়ে ছেড়ে দিচ্ছে, কারণ পুলিশের এটা মজ্জাগত হয়ে গেছে এবং এটা কোনোভাবে বন্ধ করা যায় না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যতই সতর্কবাণী দিক না কেন, কারণ তৃণমূল পর্যায়ে এটা ছড়িয়ে পড়েছে, এটা তৃণমূল থেকে বন্ধ করতে হবে। এটা নিশ্চয়ই সরকার নজর দেওয়া উচিত, কারণ এর মধ্যেই পুলিশের নানান বিষয়ে প্রশ্ন উঠেছে, এই বিষয়টিও সামনে এসেছে। অনেক ধন্যবাদ মাহমুদ আব্দুল্লাহ, আমাদের সাথে যুক্ত হয়ে আলোচনায় থাকবার জন্য আপনাকে ধন্যবাদ।